মুমো আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, নেট ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, আমরা কেমন যেহেতু অ্যাসোসিয়েটেড কোনো ম্যাল অ্যাবজর্পশন নাম্বার এখন কি সাউন্ড ঠিক আছে? নেটটা হঠাৎ করে ডিস্টার্ব শুরু করছে। এখন আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি একটু পরবর্তী ইয়ে থেকে শুরু করি। রিকারেন্ট চেস্ট ইনফেকশন যখনই আমাদের ক্ষেত্রে থাকবে তখন আমাদেরকে কিন্তু কয়েকটা ইস্যু মাথায় রাখতে হবে। এটা কমনলি ডিউ টু মাল্টিপল মায়োলেমা আর এটা সিএলএল, এ দুটা কিন্তু কমনলি রিকারেন্ট চেস্ট ইনফেকশন করতে পারে। ওকে, তাহলে যখনই একটা চেস্ট ইনফেকশন করছে আমাদেরকে কয়েকটা জিনিস চেক করে দেখতে হবে যে পেশেন্টের মাল্টিপল মায়োলেমা আছে কিনা আর পেশেন্টের কোনো সিএলএল আছে কিনা। এ দুটো খুব ইম্পর্টেন্ট রিগার্ডিং হেমাটোলজিক্যাল ডাটা ইন্টারপ্রিটেশন। তাহলে যখনই হেমাটোলজিক্যাল আমি ডাটা ইন্টারপ্রিটেশন করছি তাহলে আমাকে ফার্স্টে আমি দেখবো যে হিমোগ্লোবিনটা কত। ওকে, হিমোগ্লোবিনটা দেখেন এই কন্ডিশনে কম আছে। তারপর সেকেন্ড টেস্ট হচ্ছে আমার ডাব্লিউবিসি কাউন্ট। ডাব্লিউবিসি কাউন্টটা এই কন্ডিশনে অনেক বেশি আছে এবং এই ডাব্লিউবিসির মধ্যে লিম্ফোসাইট কাউন্টটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি। তাহলে যখন লিম্ফোসাইটিক প্রিডোমিনেন্ট ডাব্লিউবিসি আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা পসিবিলিটি সিএলএল হতে পারে। এবং সিএলএল এর মধ্যে আরেকটা পয়েন্ট দেখেন, পেরিফেরাল ব্লাড ফিল্মে পলিক্রোমাসিয়া আছে। পলিক্রোমাসিয়া কিন্তু আলটিমেটলি রেটিকুলোসাইটোসিস। ওকে, তাহলে সিএলএল এ কেন রেটিকুলোসাইটোসিস হবে? সিএলএল এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। ওকে, তাহলে এখানে আলটিমেট ডায়াগনোসিসটা হচ্ছে সিএলএল। কেন সিএলএল? কারণ লিম্ফোসাইট কাউন্ট অনেক বেশি। ওকে, এই লিম্ফোসাইট কাউন্টটা অনেক বেশি বাট এটা কোনো কাজ করছে না, এই জন্য পেশেন্টের রিকারেন্ট চেস্ট ইনফেকশন হচ্ছে। এক নাম্বার ইস্যু। আর দুই নাম্বার পলিক্রোমাসিয়া। পলিক্রোমাসিয়া কেন হচ্ছে? ডিউ টু রেটিকুলোসাইটোসিস। ওকে, তাহলে এই ক্ষেত্রে আলটিমেট ডায়াগনোসিস হচ্ছে সিএলএল এর সাথে অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আর যখনই সিএলএল আসলে গামা গ্লোবুলিনটা অনেক বেড়ে যায় বাট এটা ফাংশনালি তেমন একটা কাজ করে না। পেরিফেরাল ব্লাড ফিল্মে আপনি স্মেয়ার সেল বা স্মাস সেল পাবেন এই সকল কন্ডিশনগুলোতে। আচ্ছা, এরপর আরেকটা কন্ডিশনে আসি। একটা পেশেন্ট আসছে অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টে উইথ পেনফুল সোলেন কাফ, এরকম একটা প্রবলেম নিয়ে আসছে। যখনই এরকম ইস্যু থাকবে তখন আপনাকে দেখবে যে কাউন্ট গুলো কেমন আছে, আমি এগুলো ইন্টারপ্রিটেশন বলবো। এখানে দেখেন
প্রথমবিনটাইন নর্মাল, প্রথমবিনটাইন নর্মাল মানে তার কি লিভার রিলেটেড এটিওলজি ওয়ারফারিন বাদ। ওকে, থ্রম্বিনটাইন মোটামুটি নর্মালি বলা যায়। এপিটিটি অনেক প্রলংড। এপিটিটি প্রলঙ্গের কারণ 4টা মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে হিমোফিলিয়া, 2 নাম্বার হচ্ছে ভন উইলব্যান্ড ডিজিজ, 3 নাম্বার হচ্ছে হেপারিন, 4 নাম্বার হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। ঠিক আছে, তাহলে এর মধ্যে এখন আমি যখন এই 4টা কন্ডিশনের মধ্যে কোন কোন কন্ডিশনে সোলেন লেফট কাপ্ট হতে পারে, লেফট কাপটা পেনফুল সোলেন আছে, তাহলে এটা ভন উইলব্যান্ড ডিজিজ বাদ। কারণ ভলব্যান্ড ডিজিজ ইউজুয়ালি এভাবে এরকম কাপ সোলেন নিয়ে আসতে পারে না। কাপ সোলেন হতে পারে কি কন্ডিশনে, হতে পারে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম উইথ ডিভিটি, কমনলি হতে পারে। 1, 2 নাম্বার হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়াতেও কিন্তু পেশেন্টের এই মহান ঘটনাটি ঘটতে পারে। ঠিক আছে, আর 2, 3 নাম্বার পয়েন্ট, এটা কিন্তু আপনার হিমোফিলিয়াতে হতে পারে, কিন্তু হিমোফিলিয়াতে আসলে তার কাপ মাসল হেমাটোমা হয়, একদম পেনফুল যে থাকে তা না খুব একটা। ওকে, সোলেন কাফে ইয়ে তো থাকতে পারে। তাহলে এখান থেকে পার্থক্য কি দেখেন, এপিটিটি নর্মাল প্লাজমা মেশানোর পরেও কারেক্ট হতে পারলো না। তাই নর্মাল প্লাজমা মেশানোর পরেও যদি এপিটিটি কারেকশন না হয়, তার মানে এখানে সার্কুলেটরি কোনো ইনহিবিটর আছে। যখনই সার্কুলেটরি ইনহিবিটর থাকবে, তখন আমাদের কিন্তু নর্মাল প্লাজমা বসালেও এটার সলিউশন হবে না। তাহলে এই ক্ষেত্রে আমার পসিবিলিটি কি হতে পারে, এই ক্ষেত্রে বেস্ট পসিবিলিটি হতে পারে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, কারণ এখানে সার্কুলেশনে কগ ইনহিবিটর থাকে। ওকে, আচ্ছা, তাহলে এইটাই বলতে চাচ্ছিলাম। পিটি প্রলং লিভার ডিজিজ ওয়ারফারিন বা ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি। এপিটিটি প্রলং 4টা পসিবিলিটি, হিমোফিলিয়া, হেপারিন, ভন উইলব্যান্ড ডিজিজ আর অ্যাপাস অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। পিটি এপিটিটি প্রলং এই ক্ষেত্রে 1 নম্বরে ডিআইসি, 2 নম্বরেও ডিআইসি, 3 নম্বরে এই যেগুলা ফালতু যেগুলা কমন পাথওয়ের ফ্যাক্টর ডিফিসিয়েন্সি, এগুলো চিন্তা করবেন। পিটিপিটির ব্রড প্রলং অবশ্যই নিড টু এক্সক্লুড ডিআইসি। ঠিক আছে, ডিআইসি তে পিটি এপিটিটি প্রলং হতে পারে, সাথে থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, সো সবগুলো কিন্তু ডিআইসি তে প্রেজেন্ট থাকতে পারে। এখন ব্লিডিং ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এপিটিটি প্রলং আছে। ঠিক আছে, তাহলে আমার তো পসিবিলিটি 4টা, 4টার মধ্যে হিমোফিলিয়া, ভন উইলব্যান্ড, আর এটা অ্যান্টিফসফোলিপিড আর একটা হেপারিন। হেপারিন হলে অবশ্যই হেপারিন দেওয়ার হিস্ট্রি থাকতে হবে। 1, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমের ক্ষেত্রে অবশ্যই কোয়াগুলেশন ইনহিবিটরের একটা হিস্ট্রি থাকতে হবে। ঠিক আছে, এর বাইরে এপিডিটি প্রলঙ্গের মধ্যে আপনাকে ফার্স্টে চেক করবে এটা কি খুবই প্রলং কিনা, ভেরি প্রলং কিনা। নর্মালি ধরেন এপিডিটি 30 থাকার কথা, আছে হচ্ছে 90, ভেরি প্রলং। কিন্তু বিটি কোনো অ্যাবনর্মাল, বিটি ইজ অ্যাবসলিউটলি নর্মাল, তখন আপনাকে মনে রাখবে এটা হিমোফিলিয়া এ অথবা হিমোফিলিয়া বি। ফ্যাক্টর এ ডিফিসিয়েন্সি হলে হিমোফিলিয়া এ, 9 হলে বি। 2 নম্বর পয়েন্ট, যদি এপিটিটি প্রলংড হয়, একটু প্রলং পাচ্ছেন কিন্তু খুবই ভেরি প্রলং না, কিন্তু সাথে বিটিও প্রলং, যখন এই এপিটির সাথে বিটিও প্রলং থাকবে, তাহলে আপনার ডায়াগনোসিস ভন উইলব্যান্ড। ভন উইলব্যান্ড কিন্তু হিমোফিলিয়া চাইতে বেশি কমন। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখেন, একটা পেশেন্ট ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ প্রোস্টেটিক ক্যান্সার করা হয়েছে ডিউ উইথ ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন। এখন সে লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড অ্যান্ড ক্লট পার করছে। ঠিক আছে, ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশনের পরে এখন সে প্রচুর ব্লাড এবং ক্লট পার মানে ইয়ে করছে। মনে রাখবেন, ডিআইসি তে ব্লিডিংও হতে পারে, আবার কিন্তু ক্লটিংও হতে পারে। পয়েন্ট অফ ভিউ দেখেন, এখানে এপিটিটি প্রলং, তাহলে এপিটিটি প্রলং এর পসিবিলিটি কি কি? একটা হতে পারে, আমি ফার্স্টে বলেছিলাম ওই 4টা, একটা হচ্ছে ভন উইলব্যান্ড, 2 নাম্বার হচ্ছে হিমোফিলিয়া, 3 নাম্বার হচ্ছে হেপারিন, 4 নাম্বার অ্যাপাস। অ্যাপাসের পক্ষে কোনো এভিডেন্স পাচ্ছি না, হেপারিন দেওয়ারও কোনো রকম এই সিনারিতে এভিডেন্স বুঝতে পারছি না। তাহলে কি হতে পারে, হিমোফিলিয়া, ভন উইলব্যান্ড। ওকে, এই দুটো তো হতে পারে, কিন্তু পয়েন্ট অফ ভিউ আয়এনআরও অনেক বেশি। যখনই আয়এনআরও বেশি থাকবে, এই দুটাই বেশি থাকবে, তখন আপনার পসিবিলিটি ডিআইসি, ডিআইসিতে বোধ বাড়তে পারে। এবং আরেকটা পয়েন্ট দেখেন, প্লেটলেট কাউন্টটা অনেক কম, ডাব্লিউবিসি বেশি, মানে সেপসিস, সেপসিস থেকে ডিআইসি, ডিআইসি কারণে সবগুলো বেড়ে গেছে। তাহলে এটা ক্ষেত্রে কিন্তু ডিআইসি আমার বেস্ট অ্যান্সার। আর যখনই লিউকেমিয়ার সাথে ডিআইসি থাকবে, পরীক্ষার জন্য মনে রাখবেন অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখেন, একটা 28 ইয়ার্স ওল্ড ডোম্যান, 28 উইকস অফ প্রেগনেন্সি, সাডেনলি কলাপস নিয়ে এসেছে, লেফট সাইডেড হেমিপ্লেজিয়া, মাইল্ড জন্ডিস, ডিফিউজ পারপুরা। ঠিক আছে, লেফট সাইডের হেমিপ্লেজিয়া, মাইল্ড জন্ডিস, ডিফিউজ পারপুরা। এখানে আমরা একটু দেখি, প্লেটলেট কাউন্ট অসম্ভব কম, অসম্ভব কম। ঠিক আছে, তার পিটি এপিটিটি নর্মাল মোরললেস। ওকে, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া
এগুলো মোটামুটি নর্মালি বলা যায় পটাশিয়াম একটু বেশির দিকে, সেরাম ক্রিয়েটিনিন বেশি, এবং পেরিফেরাল ব্লাড ফিল্মে আরবিসি ভাঙ্গার এভিডেন্স আছে। যখনই ফ্র্যাগমেন্টেড আরবিসি থাকবে তার মানে আরবিসিটা মেকানিক্যালি ডিগ্রেড করছে। তাহলে দেখেন এখানে আরবিসি ভাঙছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আচ্ছা ঠিক আছে, যখন আরবিসি ভাঙছে 2 নাম্বার ক্রিয়েটিনিন বেশি, 3 নাম্বার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আছে, জ্বর আছে এবং থ্রম্বোসাইটোপেনিয়া আছে। সো দিস ইজ থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, টিপিক্যাল একটা টিটিপি সিনারিও। ঠিক আছে, তাহলে পেনটার যখনই পজিটিভ থাকবে তখন আমাকে কিন্তু অবশ্যই টিটিপির কথাটা মাথায় রাখতে হবে। তাহলে সিস্টোসাইটের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টাইপ আছে। ইট কুড বি ট্রায়াঙ্গুলার সেল, ইট কুড বি হেলমেট সেল, ইট কুড বি মাইক্রোস্ফেরোসাইট। ঠিক আছে, তাহলে মেনলি হেলমেট সেল আর সিস্টোসাইট এই দুটো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পরের পয়েন্টে একটু চলে আসবো, হ্যাঁ টিটিপি। আচ্ছা পরের পয়েন্টে আমি চলে আসবো। 25 years old man who has been treated for dermatitis herpetiformis is noticed to be jaundice. তাহলে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস চিকিৎসা দিয়ে হচ্ছে ড্যাপসন দিয়ে। তাহলে ড্যাপসনের ক্ষেত্রে একটা পয়েন্ট আমরা সবাই জানি, এটা অটোইমিউনো এটা দুটা কন্ডিশন, এটা হিমোলাইসিস করতে পারে ডাইরেক্ট, পার্টিকুলারলি কোন কন্ডিশনে, যাদের G6PD ডেফিসিয়েন্সি আছে। গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনের ডেফিসিয়েন্সি থাকলেই এটা কিন্তু হিমোলাইসিস এর জন্ম দিতে পারে। ওকে, এটা অলওয়েজ মাথায় রাখবেন। 2 নম্বর পয়েন্ট দেখেন, এইখানে পেশেন্টের আলটিমেটলি পসিবিলিটি কি, এটা হিমোলাইটিক অ্যানিমিয়া। কিসের জন্য? ড্যাপসনের জন্য। যখন এই হিমোলাইটিক অ্যানিমিয়াটা পাবেন, এদের কিছু কমন ফিচার থাকবে। 1 নম্বর ফিচার দেখেন, আরবিসি গুলো খাওয়া খাওয়া। সো দিস ইজ কল বাইট সেল। আর এখানে দেখেন আরবিসির মুখে কিছু হিমোগ্লোবিনের মতো কিছু একটা মনে হচ্ছে, দিস ইজ কল হেইঞ্জ বডি। সো হেইঞ্জ বডি যদি থাকে বা বাইট সেল যদি থাকে, দিস ইজ কমনলি ডিউ টু G6PD ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। পরের প্রশ্নে চলে আসি। 70 years old ফিমেল আউটপেশেন্ট ক্লিনিকে এসেছে, শর্টনেস অফ ব্রিথ 6 মান্থ ধরে, যেটা বর্তমানকালে তার কাজটা হ্যাম্পার করছে। সে স্মোকার এবং পাস্ট হিস্ট্রি অফ মাইটাল ভালভ রিপ্লেসমেন্ট আছে। সো যখনই মাইটাল ভালভ রিপ্লেসমেন্ট একটা হেমাটোলজিক্যাল সিনারিওতে দিয়েছে, তার মানে পসিবিলিটি কোনো মেকানিক্যাল হিমোলাইসিস হচ্ছে কিনা, ওই যে ভালভের মধ্য দিয়ে আরবিসি যে ভেঙে যাচ্ছে কিনা। তাহলে এটা খোঁজার জন্য আপনি কি খুঁজবেন? আপনি খুঁজবেন পেরিফেরাল ব্লাড ফিল্মের কি অবস্থা। পেরিফেরাল ব্লাড ফিল্মে পলিক্রোমাসিয়া। পলিক্রোমাসিয়া মানে কি? রেটিকুলোসাইটোসিস। রেটিকুলোসাইটোসিস কেন হতে পারে? দুটা কারণে হতে পারে। 1 নম্বর হতে পারে যদি হেমোরেজ হয়, অথবা যদি পেশেন্টের কোনো হেমোলাইসিস হয়। তার মানে এটা মোস্ট লাইকলি উই আর ডিলিং উইথ হিমোলাইসিস। কি হিমোলাইসিস? মেকানিক্যাল হেমোলাইসিস। আরেকটা হিমোলাইসিস আছে, যদি এক্সেসিভ হাঁটাহাঁটির জন্য যদি হেমোলাইসিস হয়, উই কল ইট মার্চ হিমোগ্লোবিনিউরিয়া। ঠিক আছে, তাহলে এই সকল কন্ডিশনে কিন্তু আপনি সিস্টোসাইট পাবেন। কথাটা ভালো করে বুঝি, বাইট সেল এবং ব্লিস্টার সেল বা হেজ বডি এগুলো পাবেন G6PD হিমোলাইসিসে, আর মেকানিক্যাল হিমোলাইসিসে আপনি পাবেন ফ্র্যাগমেন্টেড সেল বা সিস্টোসাইট। ওকে, এটা মনে রাখতে হবে। পরে কিছু আমরা একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন কয়েকটা দেখি। একটা পেশেন্ট ফ্লু লাইক ইলনেস আসছে, ফ্লু লাইক ইলনেস এর সাথে আপনি কি হিমোগ্লোবিন কম মানে অ্যানিমিয়া আছে। ফ্লু লাইক ইলনেস আর সাথে অ্যানিমিয়া, চোখ বন্ধ করে মাইক্রোপ্লাজমা আছে কিনা খোঁজার চেষ্টা করবেন। তাহলে কি খুঁজবেন? দেখেন এখানে কিন্তু রেটিকুলোসাইটও বেশি, তার মানে তার হিমোলাইটিক অ্যানিমিয়া হওয়ার চান্সেস অনেক বেশি। তাহলে ফ্লু লাইক ইলনেস, হিমোগ্লোবিন, হিমোলাইটিক অ্যানিমিয়া, মোস্ট লাইকলি মাইক্রোপ্লাজমা। এবং এদের সাপোর্টিভ এভিডেন্স আপনি কি পাচ্ছেন? সাপোর্টিভ এভিডেন্স জন্য বিলিরুবিন একটু বেশি। ঠিক আছে, এই জন্য হিমোলাইসিসের জন্য দেখেন ইউরোবিলিনোজেন পজিটিভ। সো এটা মোস্ট লাইকলি কোল্ড অ্যাগ্লুটিনেট মিডিয়েটেড অটোইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া। কোন অর্গানিজমের জন্য? মাইক্রোপ্লাজমা নিউমোনি। ওকে, 2 নম্বর প্রশ্নে আসি। একজন 26 বছরের ওল্ড ওম্যান জিপির কাছে এসেছে ল্যাথার্জি নিয়ে। ইনভেস্টিগেশনের মধ্যে কি পেলেন? হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট ভালো আছে, রেড সেলও মোটামুটি ভালো আছে, কিন্তু পেরিফেরাল ব্লাডে আপনি একটা জিনিসই পাচ্ছেন, পিসিবি একটু বেশি, হিমোগ্লোবিন A1 4.2। হিমোগ্লোবিন A2 যখনই 4.2 থাকবে, তখন নর্মালি এটা মনে রাখবেন, এটা অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু 2.5। ওকে, মানে যখনই এটা 3.5, 2.5 না, 3.5, যখনই 3.5 এর সমান বা এর চাইতে বেশি থাকবে, অলওয়েজ আমাকে মাথায় রাখতে হবে এটা বিটা থ্যালাসেমিয়া ট্রেট। ঠিক আছে, বিটা থ্যালাসেমিয়া ট্রেট। তাহলে এই কন্ডিশনে বিটা সেলা হিমোগ্লোবিন এ ধরে 96% আর A2 হচ্ছে 4%, বিটা থ্যালাসেমিয়া ট্রেট। হিমোগ্লোবিন এ
ধরেন লেস দ্যান 5%, হিমোগ্লোবিন এফটাই প্রিডমিনেন্ট, সাথে A2 ধরেন 4-5% আছে, তাহলে এটা বিটা থ্যালাসিমিয়া ট্রেইট না, বিটা থ্যালাসিমিয়া মেজর। ওকে, মেজরে কিন্তু প্রধান হিমোগ্লোবিন এফ। ওকে, আচ্ছা এই কন্ডিশনে একটু দেখেন, একটা ইয়াং এজের চাইল্ড 6 বছরের, সিকেল সেল, ওকে, শর্টনেস অফ ব্রিথ নিয়ে আসছে অল্প সময়ের ব্যাকগ্রাউন্ডে, তার হিমোগ্লোবিন কম, একটু হলেও দেখা যাচ্ছে ডাব্লিউবিসি কাউন্টটা মোটামুটি নর্মালের মধ্যেই আছে, প্লেটলেটটা ভালো আছে। ওকে, এবং অন্যান্য কন্ডিশনে তেমন কিছু নাই, রেটিকুলোসাইটটা একদম সাপ্রেসড হয়ে গেছে। যখনই একটা সিকেল সেল ডিজিজ কোন রকম কারণে রেটিকুলোসাইটোপেনিয়া ডেভেলপ করবে, অলওয়েজ মনে রাখবেন কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে কিনা, কারণ ভাইরাল ইনফেকশন পার্টিকুলারলি পার্ভোভাইরাস B19 এটা কিন্তু এই মহান ঘটনাটা জন্ম দিতে পারে। সো এটা পার্ভোভাইরাস B19 ইনডিউসড, এটা ইনডিউস কিন্তু পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া বা রেড সেল অ্যাপ্লাসিয়া, হ্যাঁ, রেড সেল অ্যাপ্লাসিয়া, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, পারভাইরাস বি ভাইরাস ইনডিউস রেড সেল অ্যাপ্লাসিয়া, এটা কিন্তু এই কন্ডিশনে অ্যারাইজ করতে পারে। আচ্ছা, এটাও একই রচনা, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, চিকিৎসা দেওয়া হচ্ছে জন্ডিস ডেভেলপ করেছে, তাহলে এটা ড্যাপসন দেওয়া হয়েছে, তাহলে এটা কিন্তু ওই একই প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, 45 ইয়ার্স ওল্ড বিজনেসম্যান সৌদি আরবিয়াতে গেছে, এরপরে সে ব্লিস্টারিং র্যাশ ডেভেলপ করেছে, কোথায়? ফেস অ্যান্ড ফিঙ্গারে। সিমিলিয়ার র্যাশ লাস্ট সামারেও এই মহান ঘটনাটি ভদ্রলোকের ছিল। কি পাচ্ছেন আপনি ইনভেস্টিগেশনে? প্লেটলেট কাউন্ট অনেক কম, ঠিক আছে, প্লেটলেট কাউন্ট অনেক কম। সেকেন্ড ইস্যুতে অ্যালবুমিন একটু নর্মালের লোয়ার রেঞ্জের মধ্যে আছে, তারপর পেশেন্টের বিলিরুবিন দেখা যাচ্ছে নর্মাল, এলপিএসটি এগুলো নর্মালি আছে, গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ আর ফেরিটিনটা অনেক বেশি। ওকে, যখনই মনে রাখবেন পেশেন্টের কোন রকম ভাবে কোনো ব্লিস্টারিং র্যাশ আছে, ওকে, ব্লিস্টারিং র্যাশ আছে, তাহলে ব্লিস্টারিং র্যাশের অন্যতম কারণ পার্টিকুলারলি যখন লিভারে কোনো প্রবলেম আছে, কোনো না কোনো প্রবলেম আছে, আমাদেরকে কিন্তু কিছু কন্ডিশন মাথায় রাখতে হবে। কি কন্ডিশন? পার্টিকুলারলি পরফাইরিয়া কিউটেনিয়া টার্টা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পিসিটি। এমন না যে হেপাটাইটিস অনেক বেশি থাকতে হবে, পেশেন্টের স্লাইটলি জিজিটি বেশি, স্টিল ব্লিস্টারিং র্যাশ আছে, পরফাইরিয়া কিউটেনিয়া, এর চেয়ে বেশি ক্লু পরীক্ষায় দিবে না। ওই কন্ডিশনে কিন্তু ইউরিনারি পরফো মানে ইউরোপরফাইরিন বেশি থাকবে। চিকিৎসা দুইটা, ভেনিসেকশন আর ক্লোরোকুইন। ক্লোরোকুইন দিলেও কিন্তু গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনের ডেফিসিয়েন্সিতে কিন্তু ডেভেলপ করতে পারে। ওকে, এবার একটু কার্ডিওলজি প্রশ্নে আসি। কার্ডিওলজি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নগুলো আমাদের কয়েকটা জিনিস চেক করতে হবে, আমরা অনেকেই অনেকগুলো সবই জানি, তারপর আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। যখনই কার্ডিওলজিক্যাল ডাটা ইন্টারপ্রিটেশন দিবে, একটা প্রেশার দিবে, একটা স্যাচুরেশন দিবে। প্রেশার মানে কি? যেমন ধরেন রাইট অ্যাট্রিয়াল প্রেশার 8 থেকে 10 থাকে, রাইট ভেন্ট্রিকুলে, এটা মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট এটা আমি মিলাবেন। রাইট ভেন্ট্রিকুলার প্রেশার, পালমোনারি আর্টারি প্রেশার কাছাকাছি হওয়া উচিত। ওকে, যেহেতু পালমোনারি আর্টারিতে ব্লাড পাঠাতে হবে। ওকে, লেফট অ্যাট্রিয়াল প্রেশার ধরেন রাইট অ্যাট্রিয়ামের মধ্যে 8 আছে, লেফট ভেন্ট্রিকুলে কোনো ডায়াস্টলে কোনো প্রেশার থাকে না, কারণ ডায়াস্টলে কোনো ফাঁকা থাকে। সো সিস্টোলিক ব্লাড প্রেশার অবশ্যই অ্যাওর্টা থেকে বেশি থাকতে হবে, নাহলে অ্যাওর্টাতে তো ব্লাড পাঠাবে কিভাবে, তাই না, স্বাভাবিকভাবে। সো এখানে প্রেশারে তেমন কোনো চেঞ্জেস আমি পাচ্ছি না, প্রেশার সব নর্মালি মনে হচ্ছে। পয়েন্ট অফ ভিউ কোথায় আপনি অ্যাবনর্মালিটি পাচ্ছেন? অ্যাবনর্মালিটি পাচ্ছেন এই কন্ডিশনে স্যাচুরেশনে। দেখেন সুপিরিয়র ভেনা কাভাতে 67 ছিল, রাইট অ্যাট্রিয়ামে যেটা 80 হয়ে গেছে। এরপরে এরপরে দেখেন ভেন্ট্রিকুলে আবার নরমালি আছে, পালমোনারি আর্টারিতেও মোটামুটি কাছাকাছি আছে, 1-2 ভ্যারি করতে পারে, অলওয়েজ অলওয়েজ কিন্তু 1-2 ভ্যারি করতে পারে। তাহলে এটা ক্ষেত্রে ডায়াগনোসিস অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, কারণ কি রাইট অ্যাট্রিয়ামের স্যাচুরেশনটা স্টেপ আপ হয়েছে। সো দিস ইজ এ কেস অফ অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ওকে, আচ্ছা 1। 2 নম্বর প্রশ্নে আসেন, এই পেশেন্টটা কলাপস নিয়ে আসছে। কলাপস নিয়ে আসছে, আমি এখানে অনেকগুলো আর্টারির দেখতে পাচ্ছি। প্রথম কথা আপনি চেক করে দেখেন স্যাচুরেশনে কোনো সমস্যা আছে কিনা। স্যাচুরেশন দেখেন রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ডিঅক্সিনেটেড ব্লাড স্যাচুরেশন কমই আছে, পালমোনারি আর্টারিতেও ভালোই আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, লেফট ভেন্ট্রিকুলেও ভালোই আছে, ফিমোরাল আর্টারিতেও মোটামুটি ভালো আছে। ওকে, তাহলে কোথাও স্যাচুরেশনে তেমন একটা ঝামেলা আমার মনে হচ্ছে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, রাইট অ্যাট্রিয়ামে প্রেশার 5, রাইট ভেন্ট্রিকুলে 30 মানলাম, পালমোনারি আর্টারিতেও 30, সবই ঠিক আছে। ওকে, কিন্তু এখানে খেয়াল করে দেখেন লেফট ভেন্ট্রিকুলে প্রেশার আছে 192, পালমোনারি আর্টারিতে কিন্তু যে প্রেশারটা কমে গেছে। ওকে, লেফট ভেন্ট্রিকুলে 192 প্রেশার, বাট পালমোনারি আর্টারিতে প্রেশার কিন্তু ফল করে গেছে। তার মানে প্রবলেমটা কি?
প্রবলেম হচ্ছে লেফট ভেন্ট্রিকুলে প্রেশারটা পালমোনারি আর্টারি মানে সিস্টেমিক সার্কুলেশনের চাইতে অনেক বেশি। তাহলে এখন একটা পয়েন্ট অফ ভিউ বুঝেন, সিস্টেমিক সার্কুলেশনের চাইতে লেফট ভেন্ট্রিকুলে প্রেশার বেড়ে যেতে পারে কোন কন্ডিশনে? এরকম কন্ডিশনে দুইটা, একটা অ্যাওর্টিক স্টেনোসিস আর একটা হাইপারট্রফিক অবস্ট্রাক্টেড কার্ডিওমায়োপ্যাথি। এই কন্ডিশনে লেফট ভেন্ট্রিকুলকে অনেক বেশি প্রেশার জেনারেট করতে হবে এই স্টেনোস ভালভের মধ্য দিয়ে বা ওই ডাইনামিক অবস্ট্রাকশনটাকে মানে বাইপাস করে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড পাঠানোর জন্য। সো ইট ইজ মোস্ট লাইকলি পেশেন্ট কলাপস নিয়ে আসছে, মোস্ট লাইকলি ইজ এ কেস অফ অ্যাওর্টিক স্টেনোসিস। এই জন্য দেখছেন পালমোনারি লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা পালমোনারি মানে ফিমোরাল আর্টারি থেকে অনেক বেশি। আচ্ছা, এবার একটা প্রশ্ন দেখেন, এই কার্ডিয়াক ক্যাথেটার করা হয়েছে, কার্ডিয়াক ক্যাথেটার করে শর্টনেস অফ ব্রিথের একটা বাচ্চা, তার রাইট অ্যাট্রিয়ামের প্রেশার 8, রাইট ভেন্ট্রিকুলার প্রেশারটা উল্লেখ নাই, পালমোনারি আর্টারিতে 53, মানে পালমোনারিটা 53 মানে প্রেশার অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, এখন 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, লেফট ভেন্ট্রিকুলার প্রেশার 98, অ্যাওর্টাতে 100, সো তেমন একটা প্রবলেম নাই। এখানে দেখেন কি হয়েছে, রাইট অ্যাট্রিয়ামের প্রেশার 77, রাইট ভেন্ট্রিকুলার যে 84 হয়ে গেছে, পালমোনারি আর্টারিতে আবার 85, লেফট হার্টের প্রেসারে কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে দেখেন একটা সিগনিফিক্যান্ট স্টেপ আপ হয়েছে রাইট ভেন্ট্রিকুলে। তাহলে মোস্ট লাইকলি পেশেন্ট ইজ হ্যাভিং এ সেপ্টাল ডিফেক্ট দেয়ার। তাহলে ইট ইজ এ কেস অফ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ওকে, আচ্ছা পরের প্রশ্নে চলে আসি। 55 ইয়ার্স ওল্ড ওম্যান, সিভিয়ার শর্টনেস অফ ব্রিথ অন এক্সারশন, অর্থোপনিয়া এন্ড পিএনডি নিয়ে এসেছে, ঠিক আছে? তার শ্বাসকষ্ট আছে, অনেক ঝামেলা। তাহলে এখানে কি কি পেলেন আপনি? রাইট অ্যাট্রিয়ামের প্রেশার হচ্ছে 13, রাইট ভেন্ট্রিকুলে 85, পালমোনারি আর্টারিতে 82, লেফট অ্যাট্রিয়ামে এখানে প্রেশার পাচ্ছেন 22, লেফট ভেন্ট্রিকুলে 118, অ্যাওর্টাতে যে আবার 115। ওকে, তাহলে এই ঘটনা। এখানে স্যাচুরেশনটাকে চেক করে দেখেন, স্যাচুরেশনে তেমন কোনো সিগনিফিক্যান্ট অল্টারেশন হচ্ছে না, বড় কোনো স্টেপ আপ স্টেপ ডাউন কিচ্ছু পাচ্ছেন না। তাহলে প্রবলেম কি? প্রবলেমটা কি তাহলে? প্রবলেমটা হচ্ছে দেখেন একটু চেক করে, ফার্স্ট অফ অল রাইট অ্যাট্রিয়ামে প্রেশার ছিল, রাইট অ্যাট্রিয়ামে প্রেশার ছিল 13, রাইট ভেন্ট্রিকুলে 85, তাহলে এখানে এত প্রেশার বেশি কেন? পালমোনারি আর্টারিতে আবার দেখেন 82, আবার এদিকে ঘুরে লেফট অ্যাট্রিয়াল প্রেশার কিন্তু 22, লেফট ভেন্ট্রিকুলে 118, অ্যাওর্টাতে কিন্তু আবার ওরকম সিগনিফিক্যান্টলি চেঞ্জ আসছে না, মানে এখানে তেমন কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জেস নাই। তাহলে কি পসিবিলিটি হতে পারে? আচ্ছা, আমরা এটা আরেকবার একটু দেখাই, হ্যাঁ? আচ্ছা, ফার্স্ট অফ একটা জিনিস চেক করে দেখেন, সবার আগে একটা জিনিস ভালো করে আমরা দেখি। পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমার যখন এই প্রেশারটা আমরা চেক করবো, এটা কথা বাদ দিই, আমরা প্রথম আমি জিনিস যখন চেক করব, পেশেন্টের প্রেশারের গ্রেডিয়েন্ট গুলো কোন জায়গা থেকে আসছে, এই পয়েন্টটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখেন, লেফট অ্যাট্রিয়ামে প্রেশার নর্মালি 8 থাকার কথা নর্মাল মানুষের ক্ষেত্রে। আমি ভুলে গেলাম, লেফট অ্যাট্রিয়ামে 8 প্রেশার কথা আমার মনে রাখা দরকারই নেই। রাইট অ্যাট্রিয়ামে প্রেশার 13 আছে, লেফট অ্যাট্রিয়ামে প্রেশার 22 আছে। সো দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্রেশার চেঞ্জ, মানে ইনক্রিজিং প্রেশার ইন লেফট অ্যাট্রিয়াম। ওকে, লেফট অ্যাট্রিয়াম প্রেশারটা কিন্তু সিগনিফিক্যান্টলি বেশি, যেটা ব্যাকফ্লো হয়ে কি হচ্ছে, পালমোনারি আর্টারিতে প্রেশার বেশি, ব্যাকফ্লো হয়ে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বেশি, ব্ল্যাক ফ্লো এর রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেশি। এখানে কিন্তু প্রেশার আর সিগনিফিক্যান্টলি, এটা কিন্তু এরকমই প্রেশার থাকে লেফট ভেন্ট্রিকুলে, সিস্টোলে প্রেশার 118 মতোই থাকে, লেফট ভেন্ট্রিকুলার প্রেশারে তেমন কোনো চেঞ্জ হয়নি, প্রেশার চেঞ্জ এখানেই শেষ হয়ে, এখানেই কিন্তু প্রেশারটা বেশি। তো যখনই কোনো স্টেপ আপ, মানে যে জায়গায় যেই সেগমেন্টে প্রেশারটা অনেক বেশি পাবেন, তার মানে সেই সেগমেন্টেই কোনো অবস্ট্রাকশন আছে। সো সেই কন্ডিশনের মধ্যে আমাদেরকে কিন্তু পালমোনারি স্টেনোসের চাইতে এখানে মাইট্রাল স্টেনোসিস শুড বি দ্য বেস্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এইটা খুবই একটু ইন্টারেস্টিং, একটু টাফও আছে, এইটা একটু চেক করে দেখি আমরা। এটা পরীক্ষার জন্য খুবই ফেভারিট একটা প্রশ্ন। দেখেন পেশেন্ট প্যালপিটেশন নিয়ে আসছে, ও না এটা না, এটা সোজাই আছে। আচ্ছা, এটা একটু দেখি আমরা। এখানে প্রথমে স্যাচুরেশনটা চেক করি। স্যাচুরেশনে দেখেন রাইট হার্টে স্যাচুরেশনে তেমন একটা পরিবর্তন মনে হচ্ছে না, মনে হচ্ছে কিনা? 82, 83, লেফট অ্যাট্রিয়ামে 95, অ্যাওর্টাতে 85, ফিমোরাল ভেনে 73।
তাহলে পয়েন্ট অফ ভিউ চেক করে দেখেন, ফিমোরাল ভেনে 73 ছিল, এই ভেনাস ব্লাডটাই কিন্তু রাইট অ্যাট্রিয়াম এসে 83 হয়ে গেছে। সো আমার নট নেসেসারি যে সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভাটাই লেখা থাকবে, ফিমোরাল ভেন বা ডিস্ট্যান্ট ভেন দিয়েও কিন্তু এই মহান ঘটনাটি ঘটতে পারে। সো দেখেন এদিকে প্রেসার এই অ্যাট্রিয়াম ভেন্টিকুলে তেমন চেঞ্জ নাই, বাট ফিমোরাল ভেনের 73, রাইটের অ্যাট্রিয়ামে যে 83 হয়ে গেছে। সো দিস মাইট বি এ কেস অফ অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ওকে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আচ্ছা, এইটা দেখাতে চাচ্ছিলাম, এটা খুব ইন্টারেস্টিং। এটাতে একটু চেক করে দেখেন কি প্রবলেম আছে। সুপিরিয়র ভেনা কাভাতে 51, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি আর্টারিতে সবগুলোতে কাছাকাছি, মানে দিজ আর যা আছে কিছু একটা আছে। ওকে, এখানে চেক করে দেখেন লেফট অ্যাট্রিয়ামে ছিল হচ্ছে 98 অক্সিজেন্টেড ব্লাড, সেই অক্সিজেন্টেড ব্লাডটা হয়ে গেছে 84 লেফট ভেন্ট্রিকলে, এবং অ্যাওর্টাতে যে 77। ওকে, তার মানে দেয়ার ইজ স্টেপ ডাউন স্যাচুরেশন কোথায়? লেফট ভেন্ট্রিকলে। ঠিক আছে, তাহলে আমার ডায়াগনোসিস কি? আচ্ছা, পিডিএস এর মেজর অবশ্যই হতে পারে, কিন্তু তার আগে আপনাকে চেক করে দেখতে হবে। দেখেন এই কি বলে লেফট অ্যাট্রিয়াম থেকে কিন্তু লেফট ভেন্ট্রিকুলে স্যাচুরেশনটা ফার্দার ফল করেছে, মানে ফার্দার ফল করেছে, ওখানে যেটুকু ছিল সেখানে কিন্তু স্যাচুরেশনটা ফার্দার ফল করেছে। প্রথম ফলটা করে গেছে কিন্তু অলরেডি মানে লেফট ভেন্ট্রিকুলে। সো এখানে ভিএসডি উইথ ইসেন মেঞ্জার বলাটা আমি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সাথে পিডিএস এর মেঞ্জার বলতে পারেন, অবশ্যই বোথ আছে। ঠিক আছে, কিন্তু আসলে ভিএসডি দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করবো, যেহেতু প্রথম একটা সিগনিফিক্যান্ট স্টেপ ডাউন হয়ে গেছে। এক এক আমি এটা ব্যাখ্যা দিব। ঠিক আছে, সেকেন্ড ইস্যুতে তারপরে এখানে ভিএসডি আছে, এটাতে কোনো ডাউট নাই। 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু দেখেন, আরেকটু এখানে চেক করে দেখি, এই সুপিরিয়র ভেনা কাভাতে প্রেসার নাই, রাইট অ্যাট্রিয়ামে প্রেসার 10, রাইট ভেন্ট্রিকুলে 110, যেখানে পালমোনারি আর্টারিতে মাত্র 15। সো এখানে কিন্তু আমার ডায়াগনোসিসটা হয়ে গেছে। পেশেন্টের দেখেন এখানে যে প্রেসার, এখানে প্রেসার নাই বললেই চলে, মানে এখানে কোনো অক্লুশন আছে, এখানেই প্রেসারটা কিন্তু আছে। তার মানে দিস আর দ্য সাইট অফ অবস্ট্রাকশন। তাহলে এই পেশেন্টের পালমোনারি স্টেনোসিস আছে। সো হোয়েন এভার একটা পেশেন্টের পালমোনারি স্টেনোসিস থাকবে, সাথে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে, যার কারণে স্যাচুরেশন ফল, বেটার টু এক্সপ্লেন ইট বাই টেট্রালজি অফ ফ্যালট। কারণ টেট্রালজি অফ ফ্যালটে আপনি ডাইরেক্ট এক্সপ্লেন করতে পারবেন। আপনি কি এক্সপ্লেন করতে পারবেন? যে প্রথমেই তার ভিএসডি তে ডাইরেক্ট ভিএসডি থেকে একটা ওভাররাইডিং অফ অ্যাওর্টার জন্য, কারণ অ্যাওর্টাটা ভিএসডি থেকে আসে, তাই না? তাহলে এই জন্য ভিএসডি প্রথম স্টেপ ডাউন স্যাচুরেশন। আর সেকেন্ড ইম্পর্টেন্ট কারণ, কেন স্টেপ ডাউন স্যাচুরেশন? কারণ এই ব্লাডটা রাইটে যেতে পারছে না। আর থার্ড ইস্যু কি, অ্যাওর্টাতে আরো গিয়ে কেন? কারণ এই ব্লাডটা ডাইরেক্ট এই ভিএসডি হয়ে অ্যাওর্টাতে চলে যায়, এই জন্য এখানে আরেক দফা স্যাচুরেশন ফল করে। ওকে, সো বিকজ অফ দ্য ওভাররাইডিং অফ অ্যাওর্টা, এই লেফট ভেন্ট্রিকুলের পরে অ্যাওর্টাতে আরেক দফা স্যাচুরেশন ফল করে। আদারওয়াইজ যদি এগুলা না থাকতো, আপনাদের বলতে হতো পেশেন্টের ভিএসডির সাথে এসএন মেজার, সাথে পিডি এর সাথে এসএন মেজার, মানে 2 দফা এসএন মেজার আপনাকে এক্সপ্লেন করতে হতো। ওকে, নাহলে একটু টাফ হয়ে যেত আপনাদের জন্য। সো এটা আপনি এক্সপ্লেন করতে পারেন বাই টেট্রালজি অফ ফ্যালট। কিভাবে? ভিএসডি আছে, স্যাচুরেশন ফল, কারণ রাইটে যেতে পারছেন না। আর এই যে দেখেন রাইট ভেন্ট্রিকুলার প্রেসার 110, পালমোনারি আর্টারিতে মাত্র 15। সো দিস ইজ দ্য কেস অফ টেট্রালজি অফ ফ্যালট। ঠিক আছে, এবার একটু এন্ডোকাইনোলজিতে আসি। এন্ডোকাইনোলজির প্রথম প্রশ্ন কি, একটা পেশেন্ট আমার কাছে এসেছে, হাইপারটেনসিভ পেশেন্ট, লেগ উইকনেস, জার কার ডিমিনিশড, সোডিয়াম নর্মাল, পটাশিয়াম মাত্র 2.3, গ্লুকোজ বেশি, উইথ হচ্ছে বাইকার্বনেট 40। কি হতে পারে এটার একটা ডায়াগনোসিস? আচ্ছা, কন সিনড্রোম। ওকে, কন সিনড্রোমে পেশেন্টের হাইপোক্যালিমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস, এটা মেটাবলিক অ্যালকালোসিস আছে, হাইপোক্যালিমিয়া আছে, মেনে নিলাম। গ্লুকোজ এক্সপ্লেন করা যায় না, কন সিনড্রোমে গ্লুকোজ তো বাড়ে না, ইউজুয়ালি তো গ্লুকোজ বাড়ে না যদি কনকারেন্ট অন্য কোনো ইটিওলজি না থাকে। আমরা সবসময় চাইবো যে একটা ডিজিজ দিয়ে এক্সপ্লেন করার জন্য, তাই না? এক্স্যাক্টলি, তাহলে কুশিং সিনড্রোম, ইট ক্যান এক্সপ্লেন এভরিথিং। ইট ক্যান এক্সপ্লেন দ্য হাইপোক্যালিমিয়া ডিউ টু লং স্ট্যান্ডিং, এত বেশি স্টেরয়েড আসছে, অ্যালডোস্টেরন অ্যাক্টিভেট করছে। ইট ক্যান এক্সপ্লেন দ্য মেটাবলিক অ্যালকালোসিস, ইট ক্যান এক্সপ্লেন দ্য হাইপারগ্লাইসিমিয়া অ্যাজ ওয়েল। তাহলে এটা কুশিং সিনড্রোম। তাহলে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, এই পেশেন্টের হাইপার টেনশন, সাথে হাইপোক্যালিমিয়া, সাথে মেটাবলিক অ্যালকালোসিস, তাই না? যখনই এই ট্রায়াড থাকবে, হাইপার টেনশন উইথ হাইপোক্যালিমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস, আপনি একটা জিনিস চেক করবেন, গ্লুকোজের কি অবস্থা। অনেক সময় গ্লুকোজ পরীক্ষায় নাও দিতে পারে,
তাহলে গ্লুকোজ যখনই বেশি থাকবে তখন আপনাকে কুশিং সিনড্রোমটাকে আগে এক্সক্লুড করতে হবে। তখন আপনি দেখবেন এসিটিএইচ আর কর্টিসলের কি অবস্থা। যদি এসিটিএইচ কর্টিসল দুইটাই বেশি থাকে তাহলে আপনি মনে করবেন এইটার সোর্স মেবি পিটুইটারি বা একটোপিক। ঠিক আছে, কারণ কুশিং সিনড্রোমে কর্টিসল বাড়বে যদি এক্সোজেনাস না হয়, বাইরে থেকে যদি কর্টিসল কোনো মানুষ না নেয়, অন্য কোনো জিনিস, তাহলে প্রত্যেকটা মানুষের কর্টিসল বেশি থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট অফ ভিউ কি, এদের এসিটিএইচ করতে হবে। যদি কর্টিসলের ইনক্রিজের ব্যাকগ্রাউন্ডে এসিটিএইচও বেশি থাকে তাহলে হতে পারে এটা পিটুইটারি কুশিং ডিজিজ, আর না হলে একটোপিক কুশিং মানে স্টেরয়েড সিক্রেশন। ওকে, তখন আপনি করবেন হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, অথবা সিআরএইচ টেস্ট, অথবা ইনফেরিয়র নেজাল পেট্রোসাস সাইনাস স্যাম্পলিং টেস্ট, যার মাধ্যমে আপনি পিটুইটারি কস্টটাকে ডিলিনেট করতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন গ্লুকোজের কোনো অ্যাবনর্মালিটি নেই, তাহলে আপনার চেক করে দেখতে হবে রেডিন আর অ্যালডোস্টেরনের কি অবস্থা। যদি রেডিন সাপ্রেসড অ্যালডোস্টেরন ইনক্রিজ থাকে তাহলে এটা কমন পসিবিলিটি হচ্ছে দুইটা, একটা কন সিনড্রোম আর একটা অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। ওকে, বাইল্যাটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। কন সিনড্রোমের ট্রিটমেন্ট সার্জারি, বাইল্যাটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার ট্রিটমেন্ট হচ্ছে স্পাইরোনোল্যাক্টোন। যদি রেডিন অ্যালডোস্টেরন দুইটাই বেশি থাকে তাহলে এটা হতে পারে রেডিন সিক্রেটিং টিউমার, রেনাল আর্টারি স্টেনোসিস, ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া, অথবা পেশেন্টের হাইপারটেনশন আছে, প্রচুর পরিমাণে ডায়াবেটিক খাচ্ছে। আর যদি বোথ সাপ্রেস থাকে, রেডিনো সাপ্রেস অ্যালডোস্টেরনও সাপ্রেস, তাহলে বুঝতে হবে এখানে অ্যালডোস্টেরনটা বাড়ছে অন্য কোনো কারণে। হইতে পারে এটা ড্রাগের জন্য, কিছু কিছু ড্রাগ আছে যেগুলা এলিভেন বিটা হাইড্রোক্সি স্টেরয়েডকে ইনহিবিট করে, এটার কারণে হতে পারে। অ্যালডোস্টেরন যে চ্যানেলে কাজ করে সেই চ্যানেলটাই অ্যাবনর্মাল হয়ে গেছে, লিডল সিনড্রোম, তাহলে হইতে পারে। সো এইভাবে এই চারটা দেখে আমাদেরকে এই পয়েন্টগুলোকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, সো এই পরের প্রশ্নে আসি। 35 years old single mother of 3 children being investigated for weight gain and menstrual irregularity. She admits of drinking 1 bottle of gin per week and finding it difficult to cope. ডিএসটি করা হয়েছে, ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করলেন, করে কি হলো, ওভারনাইটে টেস্টটা ভালোই পজিটিভ আছে, কোনো সন্দেহ নেই। এবার হাই ডোজ করলেন, হাই ডোজ করে 2 দিনের মধ্যে সাপ্রেসড হলো। ওকে, এখন পয়েন্ট অফ ভিউ হচ্ছে হাই ডোজ ডেক্সামেথাসোন টেস্ট যদি সাপ্রেসড হয় কিন্তু আদারওয়াইজ যদি পজিটিভ হয়, এদের মেন কারণ কিন্তু কুশিং ডিজিজ। কুশিং ডিজিজ হাই ডোজ ডিএসটি তে সাপ্রেসড হয়। ওকে, এদের আরেকটা ডিটি মনে রাখতে হবে, অ্যালকোহলিজম। অ্যালকোহলিজমে সিউডো কুশিংও থাকতে পারে। ঠিক আছে, সো অ্যালকোহলিজমে সিউডো কুশিংও কিন্তু লো ডোজে সাপ্রেসড, মানে লো ডোজে সাপ্রেসড নাও হতে পারে, তখন আপনি ইনসুলিন স্ট্রেস টেস্ট করবেন। ওকে, এটা দরকার নাই। সো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে পিউটারি কুশিং ডিজিজ হাই ডোজে সাপ্রেসড হয়, অ্যালকোহলিজমে সিউডো কুশিং হাই ডোজে ইউজুয়ালি তেমন একটা রোল ইয়ে করে না, এটাও সাপ্রেস নাও হইতে পারে। ওকে, মানে সাপ্রেস হয়ে যেতে পারে, সরি, হয়ে যেতে পারে। তখন আপনি এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আপনার জন্য বেস্ট টেস্ট হচ্ছে ইনসুলিন স্ট্রেস টেস্ট। ইনসুলিন স্ট্রেস টেস্টে আপনি কিন্তু সিউডো কুশিংকে সেপারেট করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন। একটা 45 years old man referred with headache and blood vision. সে ক্রনিক ব্রঙ্কাইটিস ডায়াগনোসড। তার ব্লাড টেস্ট এবং হাইড্রোস ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করা হলো। হাইড্রোস সাপ্রেশন টেস্ট করে দেখলেন যে কর্টিসল এখানে 890, এখানে 970, এখানে 920, মানে তেমন একটা সাপ্রেশন হয় না। হাইড্রোস ডেক্সামেথাসোন টেস্টে যে কোনো রকম কুশিং সাপ্রেসড হয়ে যাওয়ার কথা, ইনক্লুডিং কুশিং ডিজিজ। যদি হাইড্রোজের সাপ্রেশন না হয় তাহলে এটা একটোপিক সিক্রেশন হতে পারে কোনো ম্যালিগন্যান্সির জন্য। ওকে, তাহলে এটা এক্স্যাক্টলি, তাহলে এটা একটোপিক সিক্রেশন ডিউ টু ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি। ওকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা একটু প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। একটা দেখেন, 22 years old ম্যান প্রেজেন্ট উইথ মার্ক হার্সুটিজম, টেম্পোরাল বার্ডিং, ওয়েট গেন অ্যান্ড অ্যামোনোরিয়া। বিপি পাচ্ছেন 170 বা 110, চেস্ট এক্সরে নর্মাল। অনেকগুলো পয়েন্ট আছে, হার্সুটিজম আছে, টেম্পোরাল বার্ডিং আছে, ওয়েট গেন আছে, অ্যামোনোরিয়া আছে। তাহলে দেখেন যে হার্সুটিজম মানে কি, ছেলেদের একটা বৈশিষ্ট্য, টেম্পোরাল বার্ডিং ছেলেদের বৈশিষ্ট্য, তার মানে তার অ্যান্ড্রোজেন সিক্রেটিং কোনো অ্যাবনর্মালিটি আছে, এটা একটা মাথায় রাখতে হবে এর উপর বেসিস করে। তার মানে যখনই হার্সুটিজম টেম্পোরাল বার্ডিং আছে মনে রাখবেন অ্যান্ড্রোজেন অনেক বেশি হওয়ার চান্সেস অনেক বেশি। আচ্ছা, এরপর আপনি কি করছেন, আপনার প্রথম টেস্টটা একটু চেক করে দেখেন যে হিমোগ্লোবিন আছে একটু বেশি আছে মানলাম, ইএসআর ভালো আছে, এখানে
এই যে পটাশিয়াম কম, তার মানে এখানে কোন রকম এই যে এক্সেস অ্যামাউন্ট এর পাশাপাশি কোনো না কোনো এটার কিছু না কিছু অ্যাঙ্গেলে পটাশিয়ামকে লস করছে। ওকে, মিডনাইন কর্টিসল আছে, 11 হাইড্রোক্সি স্টেরয়েড 17 হাইড্রোক্সি স্টেরয়েড, এটা হচ্ছে অনেক বেশি, প্রায় 4 গুণের মতো বেশি। ডেক্সামিথাসোন দিলেন, সাপ্রেশন হলো না। ডেক্সামিথাসোনে যদি সাপ্রেশন না হয়, এটার একটাই ডিফারেন্সিয়াল, সেটা হচ্ছে ম্যালিগন্যান্সি। তার মানে এখানে কোনো ম্যালিগন্যান্সি, কোনো ডাউট নেই। তাহলে এটা মোস্ট লাইকলি অ্যান্ড্রোজেন সিক্রেটিং, এক্স্যাক্টলি অ্যান্ড্রোজেন সিক্রেটিং কার্সিনোমা হওয়ার চান্সেস অনেক বেশি। সো এটা অ্যাড্রেনাল কার্সিনোমা। পয়েন্ট অফ ভিউ বলি, আচ্ছা এটা ইয়াপু লিখছেন হচ্ছে, মুমাপু লিখছেন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপোপ্লাসিয়া, এটা অবশ্যই হতে পারতো, বাট এখানে অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট কি, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপোপ্লাসিয়ার মধ্যে যে ভ্যারাইটি 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, এই ভ্যারাইটিতে শুধু সেক্স স্টেরয়েড আসে, 21-এ শুধুমাত্র সেক্স স্টেরয়েড আসে। তাহলে এই কন্ডিশনে কয়েকটা পয়েন্ট খুবই এগেনস্টে যায়। প্রথম পয়েন্ট কি, এই পয়েন্টে আপনি হাসুটিজম এক্সপ্লেন করতে পারেন মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে, আপনি এক্সপ্লেন করতে পারেন পেশেন্টের টেম্পোরাল বল্ডিং এক্সপ্লেন করতে পারেন, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই সকল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনি এত হাই বিপিটা এক্সপ্লেন করতে পারেন, এত হাই বিপি। ওকে, এত হাই বিপি এক্সপ্লেন করা যায় না, কারণ কি 21 হাইড্রোক্সিলের ডেফিসিয়েন্সিতে মিনারেল কর্টিকয়েড থাকে না। ওকে, শুধুমাত্র সেক্স স্টেরয়েড তৈরি হয়। সো এখানে আপনি এটা এক্সপ্লেন করতে পারবেন না। এই কন্ডিশন এক্সপ্লেন করতে পারবেন না হাইপোক্যালিমিয়া, এটাও কারণ অ্যালডোস্টেরন থাকে না। সো একটা পেশেন্টের হার্সুটিজম টেম্পোরাল বল্ডিং পাচ্ছেন 21-এর মতো মনে হচ্ছে, কিন্তু হাইপার টেনশন আছে, হাইপোক্যালিমিয়া আছে, তার এটা মোস্ট লাইকলি অ্যান্ড্রোজেন সিক্রেটিং কার্সিনোমা। কেন কার্সিনোমাই কেন, বিকজ হাইড্রোজ ডিএসটিতে সাপ্রেশন হয়, হাইড্রোজ ডিএসটিতে ম্যালিগনেন্সি সবকিছু সাপ্রেসড হয়। আচ্ছা এটা দেখেন 27, এটা খুবই ক্লাসিক্যাল একটা প্রশ্ন, আমরা সবাই জানি, ওয়েট লস নিয়ে আসছে, হাইপোন্যাট্রিমিয়া হাইপার ক্যালিমিয়া নিয়ে আসছে, সাথে মেটাবলিক অ্যাসিডোসিস, মানে ইয়ের পুরা উল্টা। ওকে, হাইপোন্যাট্রিমিয়া হাইপার ক্যালিমিয়া মেটাবলিক অ্যাসিডোসিস, তার মানে এটা অ্যাড্রেনাল ফেইলর। শেষ। অ্যাড্রেনাল ফেলোর দুই রকম, একটা প্রাইমারি অ্যাড্রেনাল ফেলোর, সেকেন্ডারি অ্যাড্রেনাল ফেলোর। প্রাইমারি অ্যাড্রেনাল ফেলোরে আপনি ইয়ে পাবেন, পিগমেন্টেশন পাবেন, সেকেন্ডারিতে কোনো রকম পিগমেন্টেশনের ধারের কাছে ছিটা ফোটাও পাবেন। আচ্ছা এই প্রশ্নটাতে আসি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একবার এমআরসিপিতেও আসছিল। 45 ইয়ার্স ওল্ড ওম্যান, ম্যালেজ আছে, ওয়েট লস আছে, নশিয়া আছে, ডিজিনেস আছে। সো ডিজিনেস আছে, কিন্তু তার আলসারেটিভ কোলাইটিস আছে, যে কোনো একটা কোনো অটোইমিউন ডিজিজ যেখানে স্টেরয়েড দেওয়া যেতে পারে, সেটা একটা হিস্ট্রি এখানে দিয়ে দিবে। শর্ট সাইনেকটিন টেস্ট করলেন, টেস্ট করে দেখলেন প্রথমে হচ্ছে 88, পরে ধরেন 230, মানে আমার লেভেলকে এখনো ক্রস করে না, এটা কমই আছে। এই সকল কন্ডিশন আগে অনেক সময় লং সাইনেকটিন টেস্ট করা হতো 3 দিন ধরে, লং সাইনেকটিন টেস্ট ফ্যান্টাস্টিক বেড়ে গেছে একেবারে, 550 এখানে না হলে এখানে 800 পর্যন্ত চলে গেছে। ওকে, তার মানে এটা এটা তখন হতে পারে যখন লম্বা সময় ধরে অ্যাক্সিসটা সাপ্রেসড আছে ডিউ টু স্টেরয়েড, এটা সেকেন্ডারি অ্যাড্রেনাল ফেলোর ডিউ টু পিউটারি সমস্যার জন্য, মানে এইচপি অ্যাক্সিসটা পুরোটাই সাপ্রেস ডিউ টু লম্বা সময় স্টেরয়েড নেওয়ার জন্য, ডিউ টু আলসারেটিভ কোলাইটিস মেবি। ওকে, তাহলে এটা লং সাইনেকটিন টেস্ট কিন্তু সেই কন্ডিশনে খুবই বেটার একটা আইডিয়া দিতে পারে। সো রেসপন্স টু সাইনেকটিন টেস্ট progressively improves throughout the long synectic test which is characteristic of secondary adrenal insufficiency. আচ্ছা এই প্রশ্নটা আমরা সবাই বুঝি, একটা কোভিড নিউমোনিয়া নিয়ে আসে, ফলোইং টেস্ট, ঠিক আছে, সিবিসি করা হচ্ছে, নিউট্রোফিল টু লিম্ফোসাইট রেশিওটা বেশি, টিএসএইচ সাপ্রেসড, FT4 সাপ্রেসড কম, FT3 বেশি। নেক্সট কি করবেন, নেক্সট অ্যাপ্রোচ কি হবে এই পেশেন্টের? আচ্ছা এখানে একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে কি, কোভিড নিউমোনিয়ার ব্যাকগ্রাউন্ডে বা কোনো ইনফেকশনের ব্যাকগ্রাউন্ডে যদি পুরাপুরি থাইরয়েড সবকিছু লো থাকে, তাহলে দিস ইজ সিকিউ থাইরয়েড সিনড্রোম। ওকে, তাহলে এখানে আসলে থাইরয়েড স্ক্রিনটা খুবই যে ইন্ডিকেটেড হবে তা না, এই কন্ডিশন কিছুই করার দরকার নেই, এই টেস্টটা আবার রিপিট করতে হবে পরে, আবার রিপিট করতে হবে, ফুল রিকভারির পরে এটা রিকভারি। সো আপাতত কোনো ইন্টারভেনশনের দরকার নেই। সো এমআরসিবিতে মাঝে মাঝে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে যেখানে কিচ্ছু করার দরকার হয় না, সেরকম কিন্তু অলওয়েজ খেয়াল রাখবে যে আপনার প্রশ্নের অ্যান্সারে কিচ্ছু করার দরকার হয় না কতখানি গুরুত্বপূর্ণ। সিকি থাইরয়েড সিনড্রোমে কিচ্ছু করার দরকার হয় না, সো জাস্ট অবজারভেশন। আচ্ছা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে দেয় ডাটা ইন্টারপ্রিটেশনে, খুবই সোজা ইয়েট সো ডিফিকাল্ট। একটা 27 ইয়ার্স ওল্ড লেডি কেম টু ইউ উইথ
ফিলিং ওয়ার্ম, গরম গরম লাগছে, নেজাল ব্লকেজ, এক্সেসিভ ভমিটিং ফর সেভারাল উইকস। ওকে, টিএসএইচ নর্মাল আছে বলা যায়, যা আছে যেটা বোঝে নর্মালি মনে হচ্ছে। F T4টা বেশি, টোটাল T4টা বেশি। কোন ইনভেস্টিগেশন করতে হবে নেক্সট? একটা টেস্ট করলে বুঝতে পারবে এটা কেন এই ঘটনাটি ঘটেছে। এক্স্যাক্টলি, প্রেগনেন্সি টেস্ট। কারণ এখানে বিটা এসসিজি বেড়ে গেছে, বিটা এসসিজির জন্য তার টিএসএইচ, সরি, তার হচ্ছে থাইরয়েড প্রোডাকশনটা বেড়ে গেছে। এই কন্ডিশনে টিএসএইচ কিন্তু অনেক সময় মিসনোমার, মানে খুবই, মানে এক, মানে উদ্ভট ভ্যালু শো করতে পারে। সো দিস ইজ উই শুড ডু ফর প্রেগনেন্সি টেস্ট। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখি। একটা পেশেন্ট এসেছে আপনার কাছে, পেনফুল সোয়েলিং ইন দ্য অ্যান্টোর অ্যাসপেক্ট অফ দ্য নেক, শি নোটিস সাম পালপিটেশন, ফাইন ট্রেমর আছে। আমরা এক্সামিনেশন করে দেখলাম F T4 বেশি, টিএসএইচ সাপ্রেস, ইএসআর 110। এটা মোটামুটি সোজা প্রশ্ন, এমআরসিপির একদম হট কেক। সো দিস ইজ এ কেস অফ সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, ওকে, বা ডিকোয়ারভেন্ট থাইরয়েডাইটিস। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট, পরীক্ষায় তো আর ডায়াগনোসিস দিবে না পার্ট টু রিটেনে, আপনাদের ট্রিটমেন্টটাই চাইবে। ট্রিটমেন্টের মধ্যে কোন ড্রাগ, এটা আপনি কি বিটা ব্লকার অপশনে থাকলে বিটা ব্লকার দিবেন। বিটা ব্লকার যদি না পান, সরি, এনএসআইডস যদি পান, ওটা ফার্স্ট চয়েস। ওকে, যদি প্যালপিটেশন থেকে ট্রেমর থাকে, এনএসআইডস অপশনে নাই, তাহলে বিটা ব্লকার। বিটা ব্লকার অপশনে নাই, তাহলে স্টেরয়েড। সো এরকম কিছু অ্যান্সার আমাকে অবশ্যই চুজ করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা দেখি। টু 35 years old woman referred to endocrinologist with palpitation, weight loss and amenorrhea. থাইরয়েড ফাংশন টেস্ট এই কন্ডিশনে আমরা করে ফেলেছি। করে ফেলে কি পেলাম? F T4টা এই কন্ডিশনে বেশি, T3টাও বেশি বলা যায়, টিএসএইচটাও বেশি বলা যায়। তাহলে এখানে নেক্সট একটা ইনভেস্টিগেশন কি করবেন? এক্স্যাক্টলি, তাহলে এই কন্ডিশনে আমাকে এমআরআই করতে হবে, পিউটারি এমআরআই। কারণ কি? এখানে হাই থাইরোটক্সিকোসিস, কোনো ডাউট নাই, মানে সিমটমই থাইরোটক্সিকোসিস। তার সাথে পেশেন্টের যখন সবগুলো কাউন্ট বেশি থাকবে, তার মানে এটা টিএসএইচ সিক্রেটিং কোনো অ্যাডেনোমা। তাহলে এখানে পিউটারি এমআরআই শুড বি দ্য নেক্সট লাইন অফ ইনভেস্টিগেশন। ওকে। আচ্ছা, এটা আমি খুবই কমন একটা প্রশ্ন আমরা সিলেক্ট করে দিয়েছি, বাট এটা অনেকভাবে কিন্তু দিতে পারে। দেখেন, একটা 28 years old ডোমেন এন্ড্রোক্রাইন ক্লিনিকে এসছে, এক্সেস ফেসিয়াল হেয়ার, এবং এটা একদম ইয়াং এজ থেকে ছিল, এবং সে পিরিয়ড 8 মাস থেকে কোনো পিরিয়ডও হয়নি, তার ওজন 100 কেজি, ফিজিক্যাল অ্যাবনর্মালিটি অন্য কিছু পাওয়া যায়নি, পিরিয়ড হয়নি 8 মাস, তারপরে সেকেন্ডারি অ্যামোনোরিয়া, ওজন 100 কেজি, এক্সেসিভ ফেসিয়াল হেয়ার, টেস্টোস্টেরন একটু বেশি, হাইড্রোক্সি প্রজেস্টেরন নর্মাল। হাইড্রোক্সি প্রজেস্টেরন নর্মাল বলতে আমরা কি এক্সক্লুড করছি? যখনই 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন নর্মাল থাকবে, তার মানে অ্যাটলিস্ট 21 হাইড্রোক্সিলের ডেফিসিয়েন্সি না। এফএসএইচ এর সাথে এলএইচটা অনেক বেশি বেড়ে গেছে, আর অক্সিজেনিক স্টেরয়েডটা নর্মাল অ্যামাউন্টে আছে। তাহলে দিস ইজ এ কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ওকে, তাহলে কখন চিন্তা করবেন? এলিভেটেড টেস্টোস্টেরন উইথ এলএইচ উইথ নর্মাল এফএসএইচ, এটা যদি থাকে তাহলে এটা পিকস। ওকে, তাহলে পিকসের ভালো ডিফারেন্সিয়াল কি? একটা অ্যান্ড্রোজেন সিক্রেটিং হরমোন আমি এটা আলোচনা করলাম, আর এটা 21 হাইড্রোক্সিলেস ডেফিসিয়েন্সি। সেই কন্ডিশনে অবশ্যই 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন বেশি থাকতো। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখেন। একটা ইয়াং হাইপারটেনসিভ ফিমেল লেগ পেন নিয়ে আপনার কাছে চলে এসেছে। লেগ পেন, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। লেগ পেন নিয়ে আসছে, তার বিটা এসসিজি নর্মাল, এফএসএইচ 6 গুণ বেড়ে গেছে, এলএইচ মোটামুটি 2 গুণ বেড়ে গেছে, ইস্ট্রোজেন মোটামুটি একেবারে কমের কমের উপর আছে। ফুল ডায়াগনোসিস কি হবে এই কন্ডিশনে? এই প্রথম কথা, এটা ডায়াগনোসিস কি, আর ফুল ডায়াগনোসিস কি? বিটা এসসিজি যা আছে আছে, এফএসএইচ এলএইচ সাপ্রেসড, সরি ইনক্রিজড উইথ লো এস্ট্রোজেন।
ইস্ট্রোজেন কম আছে, ওভারিয়ান ফেইলোর, ওকে, ওভারিয়ান ফেইলোর হতে পারে, কিন্তু ইয়াং হাইপারটেনসিভ ফিমেল তো, আরো কোনো কিছু আসতে পারে কিনা। হাইপোগোনাডোট্রপিক আচ্ছা, হাইপোগোনাডোট্রপিক হবে না, কারণ হচ্ছে এখানে এফএসএইচ এলএসটা কিন্তু বেশি। ওকে, হ্যাঁ হ্যাঁ, হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। ওকে, আচ্ছা তাহলে একটা জিনিস দেখি প্রশ্নটাতে, এফএসএইচ-এলএসটা এই কন্ডিশনে অনেক বেশি, ইস্ট্রোজেনটা অনেক কম, তার মানে এটা হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। মানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে জেনিটাল অর্গানে, ওভারিতে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো প্রবলেম, সাথে ইয়াং হাইপারটেনসিভ ফিমেল, তাহলে মোস্ট লাইকলি আমরা ডিল করছি এ কেস অফ টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে হাইপারটেনশন কেন হতে পারে? হাজারখানেক কারণে হতে পারে। হতে পারে হর্সোসেপ কিডনি, হতে পারে কট্রেশন অফ অ্যাওর্টা, অনেকগুলো কারণে কিন্তু ডেভেলপ করতে পারে। তাহলে দিস ইজ প্রাইমারি ওভারিয়ান ফেইলিওর ডিউ টু টার্নার সিনড্রোম, ক্যারিওর টাইম এক্সপেক্ট করে 45x। ওকে, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, একটা 6 years old boy investigated for generalized weakness and failure to thrive. Her parents noticed that she is frequently went to go to toilet to pass water. Examination including blood pressure are normal. ঠিক আছে, খুবই এইটুকুতে আসলে ডায়াগনোসিস হয়ে যায়। আমাদের এইটুকুতে ডায়াগনোসিস করার ইয়েটা থাকতে হবে। এটা ইয়াং এজের পেশেন্ট বারবার টয়লেটে যাচ্ছে, ওয়েট লস আছে, ঠিক আছে, তখন এটার ক্ষেত্রে বার্টার সিনড্রোমটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং কিভাবে বুঝবেন? বার্টার সিনড্রোমে কিন্তু পেশেন্টের হাইপোক্যালিমিয়া থাকতে পারে, হাইপোন্যাট্রিমিয়াও থাকতে পারে। ওকে, বাইকার্বনেট বেশি থাকবে। কেন বাইকার্বনেট বেশি থাকবে? ডায়ুরেটিক অ্যাবিউজ আর বার্টার দুইটা কন্ডিশনেই কিন্তু অ্যালডোস্টেরন আসে বিকজ অফ লো বিপি। সো এই কন্ডিশনে বাইকার্বনেটটা বাড়তে পারে। ঠিক আছে, এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইখান থেকে আপনি এটা পোস্ট ডিফারেন্সিয়াল জিটিলম্যান সিনড্রোম। জিটিলম্যান সিনড্রোমের সাথে পার্থক্য কি? জিটিলম্যান সিনড্রোমে আপনি অলওয়েজ দুটা জিনিস পাবেন, একটা ম্যাগনেসিয়াম কম পাবেন, আর 2 নাম্বার ইউরিনে ক্যালসিয়াম কম পাবেন। কিন্তু বার্টার সিনড্রোমে ইউরিনে ক্যালসিয়াম কিন্তু বেশি থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে বার্টার সিনড্রোম, টিপিক্যাল বার্টার সিনড্রোম, খুব ইম্পর্টেন্ট। এখানে মনে রাখবেন এটা খুবই আর্লি প্রেজেন্টেশন, যেখানে জিটিলম্যান একটু লেট প্রেজেন্টেশন। বার্টার জিটিলম্যানে কোনোদিন হাইপার টেনশন থাকে না। মনে রাখতে হবে এই কন্ডিশনে দেখবেন যে দেয়ার ইজ মেটাবলিক অ্যালকালোসিস, দুটা কন্ডিশনে হাইপোক্যালিমিয়া, বাট জিটিলম্যানে হাইপোম্যাগনেসিমিয়া। জিটিলম্যানে যেহেতু এটা থায়াজাইড লাইক কাজ করে, সো এই কন্ডিশনে ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশনটা কমে যাবে, ক্যালসিয়ামটাকে জমায় রাখার চেষ্টা করবে। বাট বার্টারে ক্যালসিয়াম জমায় রাখার কোনো রকম চেষ্টাই করবে না, সো ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিশন ইন দা ইউরিন। ওকে, সো ম্যাগনেসিয়াম কম থাকবে কোথায়? ইন জিটিলম্যানে, খুব ইম্পর্টেন্ট। আর জিটিলম্যানে ইউরিনের মধ্যে ক্যালসিয়াম কম থাকবে। সো এই দুইটা কম জিটিলম্যানে মনে রাখবে। ওকে, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখেন। একটা 6 years old বয় পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে এসেছে বিকজ সে might be entering in the puberty prematurely। ঠিক আছে, ছেলে মানুষ অনেক আগেই পিউবার্টিতে চলে গেছে। তাহলে অন এক্সামিনেশনে তার কিছু পিউবিক হেয়ার আছে, অ্যাক্সিলারি হেয়ার আছে, টেস্টিস নরমাল এবং টেস্টিসটা 3 ml সাইজের। আপনি দেখতে পাচ্ছেন সোডিয়াম কম, পটাশিয়াম বেশি, টেস্টোস্টেরন নরমালি 0.35 এর নিচে থাকার কথা, 8 হয়ে বসে আছে। তাহলে কি পসিবিলিটি? প্রিম্যাচুর মানে অনেক আগে প্রিকশিয়াস পিউবার্টিতে চলে গেছে ছেলে। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, তাহলে আমরা কিছু অ্যান্সার পেয়েছি, আমি একটু এলাবোরেট করি। প্রথম জিনিস হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, কনজিনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার দুইটা টাইপ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এক টাইপে সেক্স স্টেরয়েড শুধু আসে, আরেক টাইপে সেক্স স্টেরয়েড আসে না। সেক্স স্টেরয়েড বলতে কি বোঝায়? অ্যান্ড্রোজেন। ওকে, তাহলে 21 হাইড্রোক্সিলেজ মনে রাখবেন, শুধু সেক্স স্টেরয়েড মানে অ্যান্ড্রোজেন আসে। অ্যান্ড্রোজেন তো একটা মেল প্রিডমিনেন্ট, তাই না? তাহলে 21 ডেফিসিয়েন্সি হলে ছেলে তো অনেক আগে পিউবার্টিতে চলে যাবে, আর মেয়েগুলো ভেতরে ভেতরে মেয়ে থাকবে কিন্তু আসলে ছেলে হয়ে যাবে, এক্সটার্নালি ছেলে হয়ে যাবে বিকজ অফ অ্যান্ড্রোজেন। ওকে, খুব ইম্পর্টেন্ট।
21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সিতে মেয়ে কিন্তু ছেলে হিসেবে এক্সটার্নালি প্রেজেন্ট করতে পারে। আরেকটা ভ্যারাইটি আছে, কোন ভ্যারাইটি? 17 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সিতে এদের ক্ষেত্রে কোনো সেক্স স্টেরয়েড থাকে না। তাদের ক্ষেত্রে যদি ছেলে হয়, মানে জেনোটাইপ ছেলে, বা যেহেতু কোনো সেক্স স্টেরয়েড নাই, অ্যান্ড্রোজেন নাই, সো ফেনোটাইপিক্যালি মেয়ে হিসেবে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখিতে হবে। তাহলে আমি বলতে চাচ্ছি সেক্স স্টেরয়েড মিনস অ্যান্ড্রোজেন, 21 ডেফিসিয়েন্সি হলে শুধু সেক্স স্টেরয়েড তৈরি হয়, শুধু সেক্স স্টেরয়েড। তাহলে ছেলে অনেক আগে ছেলে হিসেবে পরিপূর্ণতা পাবে, মেয়েরা খুঁজে পাবেন। ঠিক আছে, 17 হাইড্রোক্সিলেজ যদি ডেফিসিয়েন্সি হয়, শুধু মিনারেল কর্টিকয়েড হবে, কোনো সেক্স স্টেরয়েড আসবে না। তাহলে ছেলে মানুষের অ্যান্ড্রোজেন নাই, তাহলে ছেলে ডেভেলপড হবে না। মেয়েদের তো প্রবলেম নেই, অ্যান্ড্রোজেন অত লাগে না, মানে জেনিটাল ডেভেলপমেন্টে, বা ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওকে, সেই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। সো 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি খুবই ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে মনে রাখবেন যে এদের ক্ষেত্রে কিন্তু এই যে হাইপার অ্যান্ড্রোজেনিজম খুবই ইম্পর্টেন্ট। আর 17 হাইড্রোক্সিলেজ এদের ক্ষেত্রে ক্লাসিক্যাল ফিমেল ফেনোটাইপ হিসেবে প্রেজেন্ট করে, কারণ কি সেক্স স্টেরয়েড থাকে না, ছেলেদের কিছু ফিচারই আসে না। আর এখানে শুধু ছেলেদেরই ফিচার এখানে ডেভেলপ করতে, ফেনোটাইপিক্যালি ছেলে হিসেবে ডেভেলপ করতে চেষ্টা করে। ওকে, তাহলে এই কথাটা মনে রাখবেন। এই জন্য দেখেন এই যে 21 হাইড্রোক্সিলেজ ছেলেরা চলে যায় প্রিকশিয়াস পিউবার্টিতে, আর ফিমেলের ক্ষেত্রে ভিরিলাইজেশন হয়ে যায়। আর 17 হাইড্রোক্সিলেজ হলে গার্লস এর ক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমটা দেখা যেতে পারে। ওকে, তাহলে এটা দেখেন, একটা 24 ইয়ার্স ওল্ড ম্যান অ্যাডমিটেড টু এ গ্র্যান্ড মাল সিজার ইন এ সুপার মার্কেট। তার সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন ভালো আছে, হাইপোক্যালসিমিয়া আছে, ফসফেটটা বেড়ে গেছে। ওকে, অ্যালবুমিন, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ভালো আছে। তাহলে এখানে আমাকে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, হুইচ ইম্পর্টেন্ট টেস্ট ইজ মিসিং ফ্রম দ্য অ্যাবভ মেনশন পোস্ট সিজার বায়োকেমিক্যাল স্ক্রিনিং? কোন টেস্টের সাথে আসা উচিত ছিল? পিটিএইচ খুব একটা নিতে পারলাম না। এক্স্যাক্টলি, তাহলে এখানে আসা হচ্ছে গ্লুকোজটা আসা উচিত ছিল, 1 নম্বর পসিবিলিটি। ওকে, আর এখানে বাকি পসিবিলিটি গুলো যে হাইপোক্যালসিমিয়া উইথ এ বিট হাইপার ফসফেটেমিয়া, এইগুলো টার্গেট করে আমাকে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখন পয়েন্ট অফ ভিউ হচ্ছে ইট কুড বি হাইপোপ্যারাথাইরয়েডিজম, সুডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, অথবা সিভিয়ার ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। এই তিনটা সম্ভাবনায় আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দেখেন আমি একটা জিনিস একটু আলোচনা করি। এই কন্ডিশন গুলোতে যখনই একটা পেশেন্টের হাইপোক্যালসিমিয়া থাকবে, হাইপোক্যালসিমিয়ার ব্যাকগ্রাউন্ডে আপনাকে একটা জিনিস চেক করে দেখতে হবে এর ফসফেটের কি অবস্থা। ফসফেট যদি হাইপোক্যালসিমিয়ার ব্যাকগ্রাউন্ডে ফসফেট যদি বাড়ে, তাহলে ইট কুড বি, মনে রাখতে হবে, প্যারাথাইরয়েড কাজ করতে পারছে না, অথবা প্যারাথাইরয়েড নাই। কাজ করতে না পারলে রেজিস্ট্যান্ট হতে পারে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির জন্য, আরেকটা হতে পারে প্যারাথাইরয়েড নিজেই নাই, কারণ প্যারাথাইরয়েড ক্যালসিয়ামকে বাড়ানোর কথা, ফসফেটকে বের করে দেওয়ার কথা। ওকে, তাহলে প্যারাথাইরয়েড নাই, এটা একটা। প্যারাথাইরয়েড নিজেই না থাকতে পারে, উই কল ইট প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম। এটা সার্জারির জন্য হতে পারে, অটোইমিউনো কারণে হতে পারে। আর যদি প্যারাথাইরয়েড সার্জারি বা অটোইমিউনো কারণে না হয়, প্যারাথাইরয়েড আছে বাট ক্যালসিয়ামকে বাড়াতে পারছে না, প্যারাথাইরয়েড ইনক্রিজ বাট ক্যালসিয়ামকে বাড়াতে পারছে না, তাহলে এটাকে মনে রাখতে হবে সুডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। এতে দুটা ভ্যারাইটি আছে, একটা ভ্যারাইটিতে কোনো রিসেপ্টরই থাকে না, আর একটা ভ্যারাইটি শুধু সেল সারফেসে প্রবলেম থাকে। এগুলো আমি আগামী ক্লাসে একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এটা একটু মনে রাখতে হবে। এখন আমার যেটা পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে একটা হাইপার ক্যালসিমিয়া সিনারিও যদি পান, মানে ডাটা ইন্টারপ্রিটেশনে সেরাম ক্যালসিয়ামটা বেশি। ওকে, তাহলে আপনি দুটা জিনিস চেক করবেন, প্যারাথাইরয়েড সাপ্রেসড হচ্ছে কিনা। একটা কথা সবসময় মনে রাখবেন, হাইপার ক্যালসিমিয়ার ব্যাকগ্রাউন্ডে প্যারাথাইরয়েড অবশ্যই ইনহিবিটেড হবে, সাপ্রেসড হতে হবে। হাইপার ক্যালসিমিয়ার ব্যাকগ্রাউন্ডে যদি প্যারাথাইরয়েড নর্মালও থাকে, এটাও প্যাথোলজিক্যাল। তাহলে হাইপার ক্যালসিমিয়া, আমি এভাবে ব্যাপারটার জন্য বলি, হাইপার ক্যালসিমিয়ার ব্যাকগ্রাউন্ডে প্যারাথরমোন যদি সাপ্রেসড না হয়, ধরেন ক্যালসিয়াম বেশি, প্যারাথরমোন নর্মাল আছে, স্টিল এটা হাইপার
প্যারাথাইরয়েডিজম, মানে প্যারাথাইরয়েডের প্রবলেম। ওকে, কারণ হাইপার ক্যালসিমিয়ার ব্যাকগ্রাউন্ডে বলা আছে যে প্যারাথর্মন সাপ্রেসড হবে। ঠিক আছে, তাহলে হাইপার ক্যালসিমিয়া উইথ হাইপোফসফেটিমিয়া প্যারাথর্মন সাপ্রেস না, তখন আপনার কাজ কি, একটা আল্ট্রাসোনো বা ক্রিয়েটিনিন করে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম এক্সক্লুড করে দেওয়া। ওকে, যে সিকেডি আছে কিনা, সিকেডিতে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। ওকে, যদি আল্ট্রাসোনো আল্ট্রাসোনো বা ক্রিয়েটিন পরীক্ষার সিনারিওতে নরমাল পেলেন, তাহলে এটা প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, কোনো ডাউট ছাড়া। ওকে, তখন আপনি কি করবেন, আপনি একটা সিস্টাবিবি স্ক্যান করবেন। সিস্টাবিবি স্ক্যান যদি নেকে আপটেক হয়, তাহলে এটা নেক থেকেই তৈরি হচ্ছে প্যারাথর্মন থেকে। আর যদি বাইরে কোনো জায়গায় আপটেক হয়, তাহলে একটোপিক সিক্রেশন হচ্ছে। অনেক সময় প্যারাথর্মনও একটোপিক সিক্রেশন হইতে পারে। ওকে, এখন 2 নাম্বার ইস্যু, ক্যালসিয়াম বেশি উইথ সাপ্রেস প্যারাথর্মন, এটা নর্মাল ভ্যারিয়েন্টি। তখন আপনি খুঁজতে হবে অন্যান্য কি কারণে ক্যালসিয়াম বাড়ছে। এটা হতে পারে ম্যালিগন্যান্সির জন্য, তাই না? ম্যালিগন্যান্সিতে অনেক সময় কিছু কিছু কন্ডিশন প্যারাথর্মন লাইক প্রোটিন তৈরি করে, তখন হাইপারক্যালসিমিয়া হয়। প্যারাথর্মন লাইক প্রোটিন ইজ নট ইকুয়াল টু প্যারাথর্মন, এটা ওরকম কিছু একটা জিনিস যেটা হচ্ছে প্যারাথর্মন। ওকে, তাহলে প্যারাথর্মন রিলেটেড পেপটাইডের জন্য বাড়তে পারে, আবার বোনে ইনভলভমেন্টের জন্য হতে পারে। সেই ক্ষেত্রে ব্রেস্ট, লাং, থাইরয়েড, প্রোস্টেট, কিডনি, মাল্টিপল মাইলেমা, এগুলোকে মাথায় রাখতে হবে। ধরেন ম্যালিগন্যান্সি পেলেন না, তাহলে ভিটামিন ডি রিলেটেড ডিসঅর্ডার গুলো খুঁজতে হবে, একটা ইনক্রিজ ডায়েট অথবা গ্র্যানুলোমা ডিউ টু টিবি সার্কয়েড ফর এমআরসিপি। ওকে, ক্যালসিয়াম কারণ খুঁজে পাচ্ছেন না আপনার পরীক্ষা সিনারিওর মধ্যে, তখন আপনাকে থাইরোটক্সিকোসিসের কোনো ফিচার আছে কিনা, অ্যাডিসনসের ফিচার আছে কিনা, অ্যাক্রোমেগালি আছে কিনা, ফিওক্রোমো আছে কিনা, এটা মন দেওয়ার ভালো। ওকে, ফিওক্রোমো এগুলো তখন খুঁজে দেখতে হবে 4টা কন্ডিশন আছে কিনা। ঠিক আছে, ফিওক্রোমো কিন্তু অন দা ব্যাকগ্রাউন্ড অফ মেন 2A তেও থাকতে পারে। ওকে, মেন 2A থাকলে আবার ওই আপনার সেই ক্ষেত্রে ইয়ের প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম দিয়ে ব্যাখ্যা করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, একটা 4 ইয়ার্স ওল্ড গার্ল ফেলিওর টু থ্রাইভ, এটা এমআরসিপির জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন না। পেশেন্টের একটু ইয়ে কম, হাইট কম, জেনু ভালগাম আছে, ক্যালসিয়াম নরমাল আছে, ঠিক আছে, ফসফেট কমে গেছে, কোনো ডাউট নাই, অ্যালকালাইন ফসফেটেস বেশি, আর একটু ওয়াইডেনিং, কাপিং, ফ্রেইং অফ মেটাফাইসিস আছে। তাহলে বুঝে যাচ্ছেন আপনি ডিল করছেন রিকেটস এর সাথে। ওকে, তাহলে রিকেটসটা কি ধরনের রিকেট, এটা হচ্ছে হাইপোফসফ্যাটেমিক রিকেট, কারণ ফসফেটটা কম। তাহলে এটা ভিটামিন ডি ডিফিসিয়েন্সি বা রেজিস্ট্যান্ট হাইপোফসফ্যাটেমিক রিকেট। ওকে, আচ্ছা, এটা এমআরসিপি তে পার্ট অনেই আমাদের ভালো মতো জানি, পার্ট টু এটার মতো ইম্পর্টেন্ট না। তারপর জানতে হবে সি পেপটাইড যদি কোনো কারণে ডিক্রিজ থাকে, তাহলে একটা হাইপোগ্লাইসেমিয়া সিনারিওতে, যে কোনো হাইপোগ্লাইসেমিক সিনারিওতে আপনাকে অবশ্যই সি পেপটাইড ইনসুলিন করতে হবে। সি পেপটাইড ডিক্রিজ, তাহলে বুঝবেন ইনসুলিনটা বাইরে থেকে নিয়েছে। ওকে, সি পেপটাইড আর ইনসুলিন বোথ ইনক্রিজ, তাহলে বুঝতে হবে এটা ইনসুলিন সিক্রেটিং কোনো লেশন আছে, অথবা ইনসুলিন সিক্রেটিং অন্যান্য টিউমার আছে, কিছু কিছু টিউমার থাকে, অথবা সালফোনাইল ইউরিয়া অ্যাবিউজ আছে। সো এটাই আমাদেরকে সেখানে মনে রাখতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখবো, একটা 50 ইয়ার্স ওল্ড ম্যান বিং ইনভেস্টিগেশন ফর কনস্ট্যান্ট হেডেক অ্যান্ড রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। ওকে, পাস্ট হিস্ট্রি অফ রেনাল স্টোন আছে, মাল্টিপল ডিওডেনাল আলসার আছে। ওকে, যখনই স্টোনের সাথে মাল্টিপল ডিওডেনাল আলসার পেয়ে যাবেন, আপনি খুঁজবেন এখানে হাইপার ক্যালসিমিয়া, খুঁজবেন এখানে জোলিঙ্গার ইলিসন সিনড্রোম, আর পুরো সিনড্রোমটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন মেন 1 দিয়ে। ওকে, তাহলে আপনি এখানে মেন 1 এর পক্ষে কি পেলেন, পেশেন্টের এই যে রেনাল স্টোন পেলেন, এটা হাইপার প্যারাথাইরয়েডিজম দিয়ে এক্সপ্লেন করতে পারেন। এখানে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হতে পারে, হাইপার ক্যালসিমিয়াতে ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিক্টেড হয়, ফলে পেশেন্টের হাইপারটেনশন হয়। আর 3 নম্বর মাল্টিপল ডিওডেনাল আলসার। ওকে, আপনি দেখে কি পাচ্ছেন, ক্যালসিয়াম কিন্তু একটু বেশি আছে, ফসফেট কিন্তু একটু কমই আছে। ওকে, তাহলে দেখেন এই ঘটনাটা কিন্তু এখানে আছে, তাহলে ক্যালসিয়াম একটু বেশি, ফসফেট একটু কম, তার মানে হাইপার প্যারাথাইরয়েডিজম আছে। এই ক্যালসিয়ামের জন্য মাল্টিপল ডিওডেনাল আলসার হতে পারে, আবার জোলিঙ্গার এলিসন সিনড্রোমের জন্য হতে পারে। এই পেশেন্টের ওজিডিটি করা হয়েছে, ওজিডিটি করে গ্রোথ হরমোন অ্যাসেস করা হয়েছে, দেখা গেছে ওজিডিটি করে গ্রোথ হরমোনটা প্রত্যেকটা কন্ডিশনে বেশি। দেখেন এখানে আপনি গ্লুকোজ বাড়ছে, গ্রোথ হরমোন সাপ্রেসড হওয়ার কথা ছিল, তাই না? গ্লুকোজ বাড়লে তো গ্রোথ হরমোন সাপ্রেসড হয়, বাট সাপ্রেস হয় এটাও বাড়ছে। সো আমার ওজিডিটি পজিটিভ, তাহলে এটা তার অ্যাক্রোমেগালিও আছে। ওকে, তাহলে দিস ইজ এ কেস অফ মেন 1। ওকে, মেন 1। আচ্ছা, আবার এমনও দিতে পারে হাইপারটেনসিভ পেশেন্ট সাথে হাইপার ক্যালসিমিয়ার ফিচার। তাহলে হাইপার টেনশনের সাথে হাইপার ক্যালসিমিয়া যদি থাকে, ফর আমাদেরকে পরীক্ষার জন্য অবশ্যই মেন 2
মাথায় রাখতে হবে মেন টু এর মেন টু এ ভ্যারাইটি, কারণ এই কন্ডিশনে হাইপারটেনশন পসিবলি টু ফিওক্রোমোসাইটোমা আর হাইপার ক্যালসিমিয়া পসিবলি ডিউ টু হাইপার প্যারাথাইরয়েডিজম। আরেকটা কম্পোনেন্ট কি, মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। সো সেটা আলাদা কথা, আমাদেরকে মেনলি মনে রাখতে হবে ফিওক্রোমোসাইটোমা উইথ, যদি আমরা ইয়ে পাই কি বলে হাইপার ক্যালসিমিয়া পাই, মেন টু এ মাথায় রাখতেই হবে। ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, একটা 55 ইয়ার্স ওল্ড ম্যান আমাদের কাছে এসেছে আনকনসাসনেস নিয়ে, তার বিপি অনেক কম, পালসও কম, রেকটাল টেম্পারেচারও কম। তিনটা কথা মনে রাখবেন, বিপি কম, ঠিক আছে, পালস কম, রেকটাল টেম্পারেচার কম। এইটা মানে ট্রায়াড, একটা খুবই পিকুলিয়ার ট্রায়াড। এই ট্রায়াড হলেই আপনি মনে রাখবেন হাইপো মানে বিপি কমের ব্যাকগ্রাউন্ডে পালসও যদি কম থাকে, হাইপোথার্মিয়া থাকে, হাইপোথাইরয়েডিজম পার্টিকুলারলি মিক্সোইডিমা এক্সক্লুড করাটা ফরজ হয়ে যায়, এক নাম্বার। সেকেন্ড ইস্যু হচ্ছে দেখেন অ্যাঙ্কেল রিফ্লেক্স রিল্যাক্সেশন একটু কম। ওকে। তার ইয়ে বলেছে যে মানে ওয়াইফ বলছে সে একটু পেল হয়ে গেছে, হ্যাঁ, ইন্টারকোর্সে কোনো আগ্রহ পাচ্ছে না। তার ইন্টারকোর্সে আগ্রহ পাচ্ছে না মানে কি, তার সেক্স হরমোনও কম। ওকে। তাহলে যখনই দুটো হরমোন ডেফিসিটে পেয়ে যাবেন, থাইরয়েডও নাই সেক্স হরমোনও নাই, তার মানে প্রবলেম উপরে, প্রবলেম পিটুইটারি গ্ল্যান্ডে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে কার কি কি ফিচার পাচ্ছেন, আপনি এখানে এমসিবি বেশি, এমসিবি বেশি অনেকভাবে এক্সপ্লেন করতে পারবেন, অটোইমিউন এক্সপ্লেন করতে পারবেন, তার আগে হাইপোথাইরয়েড দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করেন। ওকে, এক নাম্বার ইস্যু। তারপর দেখেন সোডিয়াম কম, মানে অ্যাডিসনসেরও ফিচার আছে এই কন্ডিশনে। যখনই সোডিয়াম কম থাকবে, পটাশিয়াম একটু বেশির দিকে থাকবে, ইউরিয়া বাড়বে, গ্লুকোজে হাইপোগ্লাইসেমিয়া থাকবে, তখন কিন্তু আমাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইনভলভমেন্টের ফিচার অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আরেকটা ইস্যু দেখেন, এএসটি এলডিএস দুটাই বেশি। হাইপোথাইরয়েডিজমে কিন্তু এলডি এসটিএস এল এ মানে এএসটি আর এলডিএইচ বাড়তে পারে। ওকে। তাহলে দিস ইজ এ কেস অফ প্যান হাইপোপিটুইটারিজম। সাথে হইতে পারে অ্যাড্রেনাল বা হাইপোথাইরয়েড কোন একটা ক্রাইসিস আছে। কোন জিনিসটা আগে দিবেন এই ক্রাইসিসে, কোন ড্রাগটা আগে দিবেন? এক্সিলেন্ট, অলওয়েজ স্টেরয়েড শুড বি গিভেন ফার্স্ট। ওকে। তাহলে অ্যাড্রেনাল সাপ্রেশন আরো বাড়িয়ে দেবে যদি আমি আগে থাইরয়েড দিয়ে দিই। তাহলে এখানে এলডি এলডিএস সিকে এসটি এলডিএস সিকে সিকে এগুলো অনেক সময় মাইল্ড হাইপোথাইরয়েডিজমে মানে মাইল্ডলি বেশি থাকতে পারে। ওকে। আর যদি লো সোডিয়াম, অ্যানিমিয়া, হাইপোটেনশন, হাইপোন্যাট্রিমিয়া, অনেক সময় ইউরিয়া বাড়তে পারে ডিউ টু ফেইলিওর অফ দ্য গ্লুকোকর্টিকয়েড। ওকে। আচ্ছা, এর পাশাপাশি মানে অটোইমিউন পলিএন্ডোক্রাইন সিনড্রোম থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অ্যাজ এ ডাটা ইন্টারপ্রিটেশন। কয়েকটা কথা মনে রাখবেন, টাইপ 2টা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। টাইপ 1 ডায়াবেটিস কিভাবে বুঝবেন, সি পেপটাইড কম, সি পেপটাইড কম অথবা অ্যান্টি গ্যাড অ্যান্টিবডি পজিটিভ অথবা আইলেস অ্যাসোসিয়েটেড অ্যান্টিবডি পজিটিভ, এই তিনটা যে কোনো একটা থাকলেই আপনার টাইপ 1 চিন্তা করে পরীক্ষা অ্যান্সার করবে। ওকে। সাথে কোনো থাইরয়েডের প্রবলেম আছে, থাইরয়েড রিলেটেড প্রবলেম আছে, অ্যাডিসনস আছে, অ্যাডিসনসটা থাকতেই হবে। অটোইমিউন অ্যাডিসনস সাথে থাইরয়েড অথবা টাইপ 1 দুটা যে কোনো কিছু একটা থাকলে আপনার ডায়াগনোসিস হবে অটোইমিউন পলিএন্ডোক্রাইন সিনড্রোম টাইপ 2। ওকে। এর মধ্যে অ্যাডিসনস থাকতেই হবে, এক নম্বর ইস্যু। আর যদি ক্যান্ডিডিয়াসিস, হাইপোপ্যারাথাইরয়েডিজম অথবা অ্যাডিসনস এই 3 আউট অফ 2 যদি থাকে, তাহলে টাইপ 1। টাইপ 3 টাইপ 4 পরীক্ষায় কখনো আসে না। টাইপ 1 এ তিনটা ক্রাইটেরিয়া, দুটো থাকতে হবে, একটা ক্যান্ডিডিয়াসিস, 2 নাম্বার হাইপোপ্যারাথাইরয়েড, 3 নাম্বার অ্যাডিসনস, 3 আউট অফ 2। আর যদি টাইপ 2 হয় তাহলে অটোইমিউন অ্যাডিসনস, সাথে এটা থাকতেই হবে, সাথে হয় থাইরয়েড না টাইপ 1 ডায়াবেটিস, যে কোনো একটা। ওকে। সো আজকে ক্লাসে এই পর্যন্তই, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা নেক্সট ক্লাস আরেকটা যেটা নিব সেটা হচ্ছে আপনাদের ওই কি বলে পিওটন অডিওমেট্রি, ইকোকার্ডিওগ্রাফি, তারপর হচ্ছে স্পাইরোমেট্রি, রেসপিরেটরি অনেক কিছু টপিক আছে, আর ডিমাটোলজি। ডিমাটোলজি জাস্ট ডাটা ইন্টারপ্রিটেশন গুলো, মানে যে ক্যালসিয়াম ফসফেট এগুলো আরেকটু মানে ডিপে। ওকে। আমরা এই পর্যন্তই রাখতে পারি আজকে। ওয়েলকাম সবাইকে, শেষ করে দিচ্ছি আমি।